প্রথমত জিজ্ঞাসা করবো, তুমি একটা পোস্ট করেছিলে, সেখানে একাধিক অভিযোগ এনেছো সুশান্ত দাসের বিরুদ্ধে। একটু যদি বলো এই বিষয়গুলো কবে থেকে শুরু হয় এবং কি কি ফেস করতে হয়েছে যখন তুমি নিউ কামার ছিলে? এটা 2014 ঘটনা। সিরিয়ালটার নাম ছিল দ্বীপ জেলে যাই। সুশান্ত দাস আমাকে কাস্টিং করে সিরিয়ালটার জন্য। নর্মাল ওয়েতে শুটিং যেরকম চলে সেরকম চলতো। একদিন খুব সুন্দর একটা সিন শুট হয় আমাকে কেন্দ্র করেই। তো আই ওয়াজ ভেরি হ্যাপি এবং বাড়িতে আমি জানিয়ে দিই যে কাল পরশু নাগাদ টেলিকাস্ট হবে, দেখবে খুব সুন্দর একটা সিন শুট হয়েছে। যাই হোক, আমি বাড়ি চলে আসি। রাত্রিবেলায় 10টা সাড়ে 10টা নাগাদ সুশান্ত দাসের ফোন আসে এবং উনি খুব হড়বড়িয়ে কথা বলতে থাকেন। কোথায় আছিস, কোথায় আছিস, এক্ষুনি দেখা করবো, তোর বাড়িতে আসছি। এরকম করে না ফোন আসে। তার 20-25 মিনিট পর আবার একটা ফোন আসে। উনি বলেন যে আমি কাছাকাছি চলে এসেছি, এক্স্যাক্টলি ল্যান্ডমার্কটা আমাকে একটু বল, ফ্ল্যাট নাম্বারটা বল। তো আলটিমেটলি উনি আমার বাড়িতে আসেন এবং আমি যখন দরজাটা খুলি উনি আমার উপর রীতিমতো ঝাঁপিয়ে পড়েন। ঝাঁপিয়ে পড়ে একটা হাগ করেন, যেটাতে আমি কমফর্টেবল ছিলাম না। আই ওয়াজ শকড বিকজ ওনার সাথে আমার সম্পর্কটা খুবই প্রফেশনাল, খুবই ফর্মাল ছিল। ডিরেক্টর প্রডিউসারের সাথে যেরকম স্যার স্যার বলে কথা বলার একটা সম্পর্ক থাকে, বিশেষ করে নিউ কামারদের, সেটাই আমার ছিল। তারপর উনি আমার সাথে ফিজিক্যালি ঘনিষ্ঠ হওয়ার চেষ্টা করেন, বিভিন্ন ধরনের অশালীন আচরণ করেন, আমাকে ছোঁয়ার চেষ্টা করেন। আমি যখন বারবার ওনাকে সরিয়ে দিই, আমি যখন বারবার ওনাকে বাধা দিই, তখন উনি বলেন এরকম করলে কি করে হবে। তো বিভিন্ন ধরনের অশালীন কথাও উনি বলতে থাকেন। তখন আমি যখন রিজেক্ট করি উনি বলেন যে তাহলে তো এত সুন্দর সিনটা শুট করার কোনো মানেই রইলো না। এত সুন্দর অভিনয় করলি, কি সুন্দর দেখাচ্ছিল, কি হবে এটা। আমি বললাম, মানে? তখন উনি বললেন যে না, এটা তো টেলিকাস্ট হবে না, এডিট তো এখনই চলছে, আমি তো সেই জন্য এখনই তাড়াহুড়ো করে এলাম। তো এডিট টেবিলে উনি কেটে দেওয়ার হুমকি দেন যদি না আমি ওনার সাথে ঘনিষ্ঠ হই। তো আমি ওনাকে রিজেক্ট করি। আমি বললাম ঠিক আছে, সেটা তাহলে আমার লাক, কিন্তু আমি তো এটা করতে পারবো না। কিন্তু উনি তো কোনো কথা শোনার মতন মানুষই না। উনি একেবারেই পারভার্ট একটা মানুষ। উল্টো দিকে একটা মানুষ আছে কিনা, তার ইমোশন কি, তার ইচ্ছে কি, তার পারমিশন নেওয়া, এগুলো ওনার কাছে ম্যাটার করতো না। উনি ওনার মতো করে আমার উপর ঝাঁপিয়ে পড়ে ওনার ইচ্ছে পূরণ করেন, সেক্সুয়ালি আমার সাথে ইনভলভ হন। এবং তারপর উনি বেরিয়ে যাওয়ার আগে আমাকে হুমকি দিয়ে যান যে কথা যদি আমি বাবা মাকে জানাই বা পুলিশকে জানাই বা কাল থেকে যদি শুটিং সেটে না আসি, তাহলে কিন্তু খুব খারাপ হয়ে যাবে। আমার বাবাকে উনি কোনোভাবে একটা কনভিন্স করবেন, ইনফ্লুয়েন্স করবেন যাতে আমার বাবা আমাকে মেদিনীপুরে নিয়ে চলে যান এবং আমাকে তো ফিল্ম ইন্ডাস্ট্রিতে ব্যান করে দেবে। আর আমার কথা কেই বা শুনবে। তো এইভাবে উনি আমাকে হুমকি দেন এবং এই ঘটনাটা 3 থেকে 4 মাস চলতে থাকে। আমি বিভিন্ন কো অ্যাক্টরদের, সিনিয়র আর্টিস্টদের বলি, বাট কোনো লাভ হয় না সেটাতে। এবং শুটিং স্পটেও আমাকে ঘন্টার পর ঘন্টা বসিয়ে রাখা হতো। সেভাবে সিন শুট করা হতো না। মাস্টার শট হয়তো নেওয়া হতো, ক্লোজ শট কম নেওয়া হতো। সেটার জন্যও আমাকে ডিরেক্টরকে রিকোয়েস্ট করতে হতো যে আমার একটু এই শটটা নাও। এরকম ভাবে আমাকে র্যাগিং প্রফেশনাল জায়গাতেও করা হতো। এভাবেই চলতে থাকে। তারপর একদিন আমি বলি যে আমি তাহলে বাড়ির বাইরে একটা সিসিটিভি ক্যামেরা লাগাবো। তুমি যদি এটা না বন্ধ করো, কারণ আমি আর পারছিলাম না। আমি বেরোনোর রাস্তা খুঁজে পাচ্ছিলাম না। সিরিয়ালটা থাকবে কিনা আমি তখন ভাবছিলাম না, বা আমি কোথায় গিয়ে প্রতিবাদ করব সেটার থেকেও বড় কথা, আমি যে অত্যাচারটা আমাকে রোজ সহ্য করতে হচ্ছিল কি সেইটা। কি বলতেন উনি? মানে ফিজিক্যাল তো বললে, এছাড়া উনি মানে কিভাবে তোমাকে মানে কি বলতেন? মানে ওনার দাবি এক্স্যাক্টলি কি থাকতো শুটিং এর আগে বা শুটিং? উনি একজন পারভার্ট মানুষ এবং উনি ওনার সিরিয়ালের সেই সময় সিরিয়ালের হিরোইনকে তার নাম করে বলতেন যে দেখছিস তো ওই মেয়েটাকে কে চিনতো, দেখছিস তো কত লোকে চিনছে, আমি তোকে নায়িকা বানালাম, ও আমাকে ঠিক এইভাবেই সঙ্গ দেয়। তো এইভাবেই উনি কথাবার্তা বলতেন যে ওনাকে সঙ্গ দিতে হবে, উনি যখন তখন আসবেন, এইগুলোই ওনার দাবি ছিল। আহ, তো এরকম যখন আমি সিসিটিভি ক্যামেরার কথা বললাম, তারপরে উনি মানে আর আসতে পারতেন না, কিন্তু ততদিন আমাকে অত্যাচারটা সহ্য করতে হয়েছিল। তো বাড়ির লোক, মানে ওনার যে ওয়াইফ ছিলেন, তিনি এগুলো কি জানতেন নাকি? আমি ওনার ওয়াইফের সাথে কানেক্টেড তো ছিলাম না। আমি 1-2 বার শুটিং ফ্লোরে দেখেছি ওনার ওয়াইফকে আসতে, এইটুকুই। এবং আমি সেটা সুশান্ত দাসকে বলেছিলাম যে আমি তোমার ওয়াইফকে জানাবো। তখন উনি বলেছিলেন যে ওকে জানিয়ে কোনো লাভ নেই, দেবশ্রী তো আমার হাতে আছে, ও আমার পুতুল, আমি যা বলবো তাই, এবং কাউকে বলেই লাভ নেই। এবং সেটা, সেই কনফিডেন্সটা ঠিকই ছিল সুশান্ত দাসের। কারণ অ্যাট প্রেজেন্টও আমি যখন সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে লিখছি, সিনিয়র আর্টিস্টরা আমার এগেনস্টে বলছেন, মানে মৈত্রী মিত্র, মৈত্রীদি, আর্টিস্টরা বলতে একজনই বলেছেন, মৈত্রী মিত্রদি। তো
উনি বলেছেন ওনার কাছে ভাইয়ের মতো। অবশ্যই ওনার যা বয়স, উনি যতটা সিনিয়র, অবশ্যই সুশান্ত দাস ওনার ভাইয়ের মতো। কিন্তু আমি এখনো ইয়াং এবং তখন আরো ইয়াং ছিলাম। তো একটা মানে উঠতি নায়িকাদের সঙ্গে বা ইয়াং মেয়েদের সাথে সুশান্ত দাস কি করেন বা কি করেছিলেন, তার সাথে ওনার সাথে কি সম্পর্ক, সেটা একেবারে রিলেটেড নয়। তবু উনি বলেছিলেন। তো সেই সময় সুশান্ত দাসের কনফিডেন্সটা তো ঠিকই ছিল। যদি এখনো আমাকে এই ধরনের সিনিয়র অ্যাক্ট্রেসদের থেকে ফেস করতে হয়, এবং মৈত্রী দি আমাকে বললেন পার্সোনালি যে তুই তো এটা 1:1 সলভ করে নিতে পারতিস, ইন্ডাস্ট্রির কথা বাইরে কেন বলছিস? তো বাইরের মেয়েরাই তো ইন্ডাস্ট্রিতে আসছে, তো সেটা কেন জানবে না একটা মা বা বাবা? আমিও সদ্য মা হয়েছি, আমারও মেয়ে সন্তান। তো কারোর স্বপ্ন থাকতেই পারে সে অভিনেত্রী হবে, কিন্তু অভিনেত্রী হওয়া মানেই তো এগুলো ফেস করা নয়। সেজন্য আমি এগুলো নিয়ে কথা বলতে চাই, যাতে প্রত্যেকটা মেয়ে কাজ যেটা তার স্বপ্ন, সে কাজটা করতে কাজের জায়গায় যায়। এই ধরনের হ্যারাসমেন্ট কোনো মেয়ে ডিজার্ভ করে না। আচ্ছা, কম্প্রোমাইজ না করতে পারলে কাজ পাওয়া যায় না, বা ইন্ডাস্ট্রিতে কম্প্রোমাইজ শব্দটা ভীষণ প্রচলিত এবং কম্প্রোমাইজ করতে হয়, এই কথাটা ভীষণ শোনা যায়। এটা নিয়ে তোমার কি বক্তব্য? এটা কি সত্যি, মানে না করলে কি কাজের সমস্যা হয়? দেখুন, আমি তো অন্যান্য হাউসে কাজ করেছি। আমি এসভিএফ, সুরিন্দার ফিল্মস, এইসব হাউসগুলোর সাথে সিরিয়ালে কাজ করেছি। আমি দেবদার হাউসের সঙ্গে হইচই আনলিমিটেড সিনেমাতে কাজ করেছি। তো আমি আকাশাতে কাজ করেছি ১ মাসের সাহিত্যতে। আমি বিভিন্ন জায়গায় কাজ করেছি। আমি একটা সময় অ্যাঙ্কারিং করেছি ডিডি বাংলাতে। তো কোনো জায়গাতেই আমাকে এরকম কিছু ফেস করতে কোনোদিন হয়নি। আমি আমার রেমুনারেশন পেয়েছি। আমি যত্ন পেয়েছি ওখানে প্রোডাকশনে যারা থাকেন তাদের থেকে। ফ্লোরে শুটিং করেছি। আমি শুধুমাত্র এই লোকটার থেকেই এরকম অদ্ভুত সব জিনিসপত্র পেয়েছি এবং এখনো পেয়ে যাচ্ছি। যিনি মানে আমাকে বাঁচতে দিতে চান না। তিনি এখনো আমার বাবার সাথে যোগাযোগ করতে চায়, আমার স্বামীকে ডিস্টার্ব করতে চায়। এইগুলো চলছে। পরিবারের সঙ্গে উনি মানে কিভাবে পরিচিত হলেন? সেই সময় 2014-15 নাগাদ সালে আমার বাবাও, আমি যেহেতু কলকাতাতে সেটেল হব ঠিক করেছি, বাবাকে জানিয়েছি। তো বাবাও তাই ভেবেছিলেন যে বাবার বিজনেসটাও উনি মেদিনীপুরের বাইরে কলকাতাতে এক্সপ্যান্ড করবেন। তো সেই জন্য আমার বাবাও এখানে আসা যাওয়া করতেন। তো এরকমই ঘটনাচক্রে বাবারই একটা পরিচিত বন্ধু যিনি বেরোয়, যে তিনিও সুশান্ত দাসের পরিচিত। তো এরকম ভাবেই কানেক্ট হয় আর কি। আমি আমার বাবার সাথে আলাপ করাইনি। তো এরকম ভাবে কানেক্ট হয়। তো ওনার কাছে সেটা একটা অনেক বড় পয়েন্ট হয়ে গেছিল। সুযোগের অপব্যবহার বলুন, সদ্ব্যবহার বলুন, ওনার কাছে সেটা তখন একটা সুযোগ হয়ে গেছিল। তো উনি সেইভাবেই আমার বাবার সাথে যোগাযোগ করতেন। ইভেন একদিন উনি আমার বাবাকে ডেকেওছিলেন দেখা করার জন্য। আমার বাবা সেদিন মেদিনীপুর থেকে কলকাতায় এসেছিলেন ওনার সঙ্গে দেখা করার জন্য। কিন্তু উনি দেখা করেননি এবং সেদিন ফোন, মেসেজ কিছুরই রিপ্লাই করেননি, নাকি কল ব্যাক করেছিলেন। তাহলে একটা মানুষকে কেন সুশান্ত দাস ডাকবে? উনি নিজেকে কি মনে করতেন? আর আমার বাবা কিন্তু তখনও একটা প্রোফাইলে বিলং করতেন। আমার বাবাও পরিশ্রম করে নিজের পায়ে দাঁড়ানো একটা মানুষ। তো ওনার তো রাইট নেই আরেকটা মানুষকে ডেকে তাকে হ্যারাস করা এবং আমার বাবাকে মিথ্যে প্রতিশ্রুতি দেওয়া যে এই দ্বীপ জেলে যাইতে একটা ইম্পর্টেন্ট ক্যারেক্টার দিয়েছি, এটাতে কাজ করুক, একটু অভিনয়টাতে ধাতস্থ হয়ে যাক, তারপর পরেরটাতে লিড ক্যারেক্টার দেব। আমাকেও দিনের পর দিন সুশান্ত দার বিভিন্ন টিমের লোকের সামনে বলেছে যে খুব সুন্দর দেখতে, তোকে তোকে লিড হিসেবে নেব। মানে এই ধরনের কমিটমেন্ট করা, ফ্যামিলিতে কমিটমেন্ট করা, এবং ভিতরে উনি আমাকে এই ধরনের ব্ল্যাকমেল করে আমার সাথে এই ধরনের টর্চার করে যাচ্ছে। এই প্রত্যেকটা মুখ আর মুখোশ আলাদা। তো সেটাই আমার মানে মার্ক করার আছে, চিহ্নিত করার আছে দুনিয়ার কাছে। কাজে ফিরছো না কেন? কাজে ফিরছি না কেন বলতে, তখন তো এইসবের জন্য ভীষণ কনফিডেন্স ব্রেক হয়েছিল। মন ভালো লাগতো না। এবং উনি যেহেতু এক রকমের কাস্টিং আমাকে করেছিলেন এবং সেটা এয়ারে হতো, সেই ধরনেরই কিছু চরিত্র পেতাম। এবং তারপর ইভেন্চুয়ালি লকডাউন হয়ে গেছিল, সকলেরই কাজ বন্ধ হয়ে যায়। কিন্তু আমি সেই ট্রমা থেকে, এবং আমাকে যে লিড ক্যারেক্টার দেবে সেই কমিটমেন্ট করা হয়েছিল, সেই কমিটমেন্ট এবং আমার এই ট্রমা এবং সেই অনুযায়ী কাজ না পাওয়া, এই সব থেকে আমি বেরোতে পারছিলাম না। এবং ওনার হাউসে কাজ করাকালীন আমি একটা দুটো সিনেমার অফার পেয়েছিলাম, কিন্তু তাদের সঙ্গে আমাকে দেখা করতে দেওয়া হয়নি। তাদের মধ্যে কেউ সুশান্ত দাসের সাথে যোগাযোগও করেন যে সুকন্যাকে 2 ঘন্টার জন্য একটু ছাড়ো, একটা লুক সেট আছে বা একটা মিটিং আছে, কিন্তু সেটুকুও আমাকে ছাড়া হয়নি। যেহেতু আমি তখন ওনার হাউসের সাথে কমিটেড ছিলাম।
আমিও বুঝতে পারিনি, এবং সত্যিই তো একটা কাজ করতে করতে তো সেটাই আমার এথিক্স, যে সেই শুটিং কমপ্লিট না করলে আমি তো বেরোতে পারবো না। কিন্তু পরে বুঝতে পারি যে উনি আমার ক্যারিয়ার, আমাকে উনি ওনার থেকে বেরোতে দেবে না, মানে উনিই সব কাজ করতে গেলে ওনার আন্ডারেই করতে হবে, আদারওয়াইজ আমার কোনো রাস্তা নেই। তো এরকম চলতে চলতে লকডাউন হয়ে যায়, আমারও মনটা ভেঙে যায়, এবং আমার ইচ্ছে ছিল যে অভিনয়ের সাথে সাথে উম নিজের বিজনেস বা নিজের অন্য কোনো পেশাতেও এগিয়ে আসা। এবং সেই জন্য আমি আমার সেই সময় লকডাউনের পরে আমার একটা ক্যাফে করি। এই মুহূর্তে আমার নিজের একটা বুটিক আছে, আমার একটা হোমস্টের বিজনেস আছে। তো সেগুলো নিয়ে আমি হ্যাপি আছি, এবং আজকে আমার এই বিজনেস গুলো করার ফলে আমার মধ্যে একটা কনফিডেন্স এসেছে, একটা সেটেলমেন্ট এসেছে। সেই জন্যই আমি এই লোকটাকে নিয়ে কথা বলতে পারছি। সেদিন কথা বললে হয়তো এতটা কনফিডেন্স তো পাওয়ার জায়গায় ছিল না, তাই না? শেষ করবো, নিউ কামারদের উদ্দেশ্যে কি বলতে চাইবে, এবং তোমার পরবর্তী পদক্ষেপ কি থাকবে সুশান্ত দাসের বিরুদ্ধে? পরবর্তী পদক্ষেপ বলতে আমি তো অলরেডি ন্যাশনাল উইমেন কমিশনে কথা বলেছি। সেখানে আমার কমপ্লেইন জমা দিয়েছি। তো ওনারা যা করার সেটা তো ওনারাই করবেন, এবং আপনারা যারা আমার ইন্টারভিউ নিতে আসছেন, আমি আপনাদের সাথে কোঅপারেট করছি। আর নিউকামারদের উদ্দেশ্যে বলার জন্যই আমার স্টেপ আউট করা। নিউকামারদের উদ্দেশ্যে এটাই বলবো, সুশান্ত দাস লোকটাকে চিহ্নিত করে রাখো, এবং সুশান্ত দাসের মতো কিছু লোক হয়তো ইন্ডাস্ট্রিতে আছে। তো অভিনয় করতে এসেছো, অডিশন দেবে, অভিনয় করবে। এখানে টাকা দিয়েও কাজ পেতে হয় না, এখানে নিজের শরীর দিয়েও কাজ পেতে হয় না। এটা যারা বলে, অনেক নামকরা লোক হয়তো বলতে পারে, ডিরেক্টর, অ্যাক্টর, বাট সেটা ঠিক না। তুমি তোমার ট্যালেন্টের জোরেই কাজ করবে, এবং কেউ যদি কোনো রকম প্রস্তাব দেয় সেটা সঙ্গে সঙ্গে নিজের সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে লিখবে, মিডিয়াকে জানাবে, নিজের বাবা মাকে জানাবে, পুলিশে জানাবে। এবং আমি মনে করি থানা পুলিশের সাথে সাথে, বা আমি যেরকম ন্যাশনালি গেছি, সেগুলোর সাথে সাথে সোশ্যাল মিডিয়াতে লেখাটা খুব দরকার। কারণ আমি যদি চুপি চুপি থানা পুলিশ করি, এফআইআর করি, সেটা কখনোই নিউ কামার বা আরো মানুষের কাছে পৌঁছবে না। তো আমি এই মানুষটাকে চিহ্নিতই করতে চাই, এবং উনি শুধু আমার নয়, ওনার নিজের ওয়াইফ, ওনার নিজেরও মেয়ে আছে, তাদের নিজের ফ্যামিলিকেও কিন্তু উনি চিট করছেন। তো সমগ্রভাবে এই ধরনের মানুষ সমাজের জন্য ভালো না। শেষ করবো, তুমি যদি কাজের অফার পাও এখন ফিরবে কাছে? অবশ্যই আমি অভিনয় ভালোবাসি। আমি আগেও এসছিলাম যখন, তখন আমি শুধু টাকা ইনকামের জন্য আসিনি। আজকে আমার অন্যান্য পেশা আছে, আমার সংসার আছে, আমার একটা 4 মাসের মেয়ে আছে। আমি খুব হ্যাপি এবং আমি সেটেল। কিন্তু তারপরেও আমি লাইট ক্যামেরা খুব মিস করি। কারণ আমার প্রথম প্রফেশনটাই ছিল অভিনয়। তাই আমি অবশ্যই অভিনয়ে ফিরতে চাই। আমি অডিশন দিতে চাই। আমার এই ইন্টারভিউটা যদি আহ কোনো রেনাউন্ড ডিরেক্টর, প্রোডিউসার বা যারা কাজ করতে চান আমার সঙ্গে শোনেন, প্লিজ আমাকে যোগাযোগ করবেন। আমি অডিশন দিয়ে সোজা পথে নিজের ট্যালেন্টের জোরেই কাজ করতে চাই।